ঢাকা সিলেট মহাসড়কের মধ্য দিয়ে হাঁটছি। এরকম আমার অনেক ভিডিও আছে, আমাদের স্থানীয় এলাকা, আমাদের আশেপাশের লোকেশন, প্রকৃতি, শহর গ্রাম, কত কিছু। কিন্তু আজকে এক ভিন্ন রূপ দেখাতে চলেছি আপনাদেরকে। হ্যাঁ, কারণ বাংলাদেশের চিত্রটাই যে বদলে গেছে। সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলন, আর সেটা চূড়ান্ত রূপ নিয়েছে। তার প্রভাবই কিন্তু আমাদের নরসিংদীতেও। দর্শক বন্ধুরা, এই যে এখন আমরা আছি নরসিংদী কারারচর মিলগেট এই এলাকায়, তারপরেই হচ্ছে ভেলানগর। তো আজকে আন্দোলনের কারণে, আন্দোলনের প্রভাবে বাস আগে থেকেই নামিয়ে দিয়েছে। সামনে ভেলানগরের দিকে যাচ্ছি। কি একটা অবস্থা। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটা ব্লগ শেয়ার করছি। আমরা এখন আছি নরসিংদী জেলার কারারচর মিলগেট। এই মানে সামনে হচ্ছে ব্রিজ আর কি, কারারচর ব্রিজ। এরপরে হচ্ছে ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড, নরসিংদী। তো নরসিংদীর এই সংযোগস্থলে এখানে কিন্তু আগে থেকেই আপনার বাস থেকে সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে। আসলে কি কারণে নামিয়ে দেওয়া হয়েছে, বা যারা বাস মালিক আছেন, বাস চালক, তারাই ভয়ে আর কি যাচ্ছেন না, কারণ সারা দেশের পরিস্থিতিটা এরকম। সামনে অবশ্যই কোটা সংস্কার আন্দোলন চলছে। তো জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তবে দেখানোর চেষ্টা করব। এই যে পাশে ঢাকা সিলেট রোডের কাজ চলছে। আমরা চলে আসছি এখন ভেলানগর ব্রিজে। তো বাইরের পরিস্থিতি কিন্তু উত্তাল। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সব মানুষ যারা মানে অফিসে যাদের যেতে হয়েছিল, ঘরমুখী মানুষ, বিভিন্ন প্রয়োজনে মানুষের তো বের হতেই হয়। তো আমরা নরসিংদীতে এখন প্রবেশ করছি। তারপর দেখি সামনে আন্দোলনের কি অবস্থা, ভেলানগর এবং আশেপাশের কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। জানি না কতটুকু দেখাতে পারবো এভাবে ভিডিও করা, বা কতটুকু পসিবল হবে। দর্শক বন্ধুরা, এই যে এটা হচ্ছে ভেলানগর বাজার মোড়। তো এখান থেকে তারপরে ক্যামেরাটা ধরি। আমি এখন রাতের বেলায় ভিডিওটা এডিট করছি। পরিস্থিতি এতটা খারাপ যে মানে বলে বোঝানোর মতো না। প্রথম দিকে মানে ক্যামেরাটা ধরতে একটু ভয় ভয় লাগছিল যে কি অবস্থা কি, কারণ ভেলানগর বাজারেরই এরকম চিত্র কিন্তু আগে দেখতে পাই নাই। এদিক দিয়ে যখন ঢুকছিলাম তখন এই যে অটোরিকশা মিশুকে করে মানে একটা ছেলেকে শোয়ায়ে নিয়ে যাচ্ছিল, হয়তো মানে আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম একটা অবস্থা। তো ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। তারপরে জায়গায় জায়গায় তো এখানে মানে লাঠি বা যাই হোক মানে উত্তাল পুরো পরিস্থিতিটা সেভাবে কিন্তু অবস্থান করছে এখানকার শিক্ষার্থী এবং সব ধরনের মানুষ। কারণ এটা শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নেই, এটা সারা বাংলাদেশের একটা আন্দোলন, খুব বড় একটা মুভমেন্ট। কোটা রিফর্ম মুভমেন্ট থেকে এটা একটা মানে দেশ সংস্কার করতে হবে এরকম পর্যায়ে চলে গেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমার আসলে ভিডিওটা করার সময় মনে হচ্ছিল যে আমি সাধারণত আমার ভিডিওতে আপনাদেরকে কত সুন্দর সুন্দর আমাদের আশেপাশে বিভিন্ন কিছু ঘুরে দেখাই, কিন্তু এরকম একটা মানে উত্তাল পরিস্থিতি, রাস্তার এই অবস্থা, এই যে এক পাশে তো রোডের কাজ চলছে, আরেক পাশে এই যে দেখেন
কত মানে কিছুটা শুনশান মহাসড়ক, কারণ গাড়ি চলছে না, রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, আন্দোলনে অবস্থান করছে। এবং তারপর ধীরে ধীরে মানে জানতে পারলাম যে এখানে আমাদের এখানে আমি যখন আসছিলাম তখন শুনেছিলাম যে 2 জন মারা গেছে। তারপর তো শিওর হলাম যে এনকেএম স্কুলের, নরসিংদী এনকেএম স্কুলের একজন শিক্ষার্থী মানে 9 কি 10 পড়ে, এরকম একটা ফুটফুটে মানে আমাদের মাঝখান থেকে চলে গেছে। বলতে গিয়ে মানে এত খারাপ লাগতেছে। তো এই যে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা একদম ঢাকা সিলেট মহাসড়ক, জেলখানা মোড়। এই এরিয়াতে বাসের কাউন্টারগুলো এদিকে আগে ছিল, এখানে যে রোডের কাজের জন্য সেগুলো কিছুটা আর কি কনস্ট্রাকশন এরিয়ায় আছে। ওই যে বড় মেশিন এগুলো দেখা যাচ্ছে। আর এই যে এখানে কিন্তু অনেক আপু বা অনেক সাধারণ মানুষদেরকে দেখা যাচ্ছিল যারা দূর দূরান্তের একটু, তারা কিন্তু গাড়ি পেতে সমস্যা হচ্ছিল, এরকম একটা অবস্থা। আর এমনিতে এই যে এই জায়গাটাতে এখান থেকে শুরু করে মূল রাস্তাটা বন্ধ, তার একটা দেওয়া ছিল ব্যারিকেড। এবং সামনে ওভারব্রিজের ওই দিকে যাচ্ছি এখন, সামনের দিকে মানে জেলখানা মোড় যেটা আর কি, 4 রাস্তার মোড়, একদিকে জিনিসপুর, একদিকে আমাদের জজ কোর্ট নরসিংদীর ভিতরে, এবং আর সামনে দিয়ে তো আছি রেল লাইন, ঢাকা সিলেট মহাসড়ক। তো পুরো পরিস্থিতিটা আসলে আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমি তো এখন এই যে ভিডিওতে দেখুন আমি এখনও কিন্তু ওভারব্রিজের ওইদিকে যাই নাই। ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে ওভারব্রিজ, আমি গিয়ে অবাক হয়ে গেছি যে এরকম একটা অবস্থা। আসলে কোন দেশে আছি আমরা, এটাই মনে হয়। মানে কি বলবো, আসলে ভাষা খুঁজে পাই না। কারণ কোন দেশে আছি আমরা, বা ফেসবুকে একটা পোস্ট করব সেটাও আমরা কয়েকবার টাইপিং করে মুছে ফেলি। কোন একটা জায়গায় যেন দেখলাম যে আপনি যখনই ফেসবুকে কোনো পোস্ট দিতে গিয়ে টাইপ করে কয়েকবার টাইপ করেন আর কয়েকবার ডিলিট করেন এবং ফাইনালি পোস্ট আর দেন না, তখনই বুঝবেন আপনি পরাধীন। তো আমাদের সিস্টেমটা আসলে এরকম হয়ে গেছে। যাক, সে সমস্ত কিছু আর কি বা বলবো। আপনাদেরকে আজকে দেখাচ্ছি কোটা সংস্কার আন্দোলনের নরসিংদীতে কি ভয়াবহ পরিস্থিতি, এবং ঢাকা সিলেট মহাসড়কের চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। খুবই সফল আন্দোলন হচ্ছে। আর ছোট করে আমি আমার চিন্তাধারা থেকে যদি আপনাদেরকে বলি, কোটা আন্দোলনটা 2018 সালে, তখন থেকেই কোটা সংস্কার এই আন্দোলনটা শুরু হয়। এবং তখন কিন্তু কোনোভাবে এটা বলা হয় না যে কোটা বাতিল করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দলে দলে সবাই এভাবে আছে, আগুন লাগিয়ে। এই আগুন কিন্তু এটা প্রতীকী আগুন, মানে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। খুব শান্তিপূর্ণভাবেই আন্দোলন এখানে হয়েছিল, কিন্তু তারপরে যে পুলিশের রাবার বুলেট না কি যেন বলে, এই যে মানে গুলি ছোড়াছুড়ি, একজন শিক্ষার্থী মারা গেল, এটা তো মানে বলার মতো না। যাই হোক, এই যেটা বলছিলাম ছোট্ট করেই বলি যে কোটা আন্দোলনটা 2018 সালের, তখন থেকে এটা শুরু হয়। এবং তারপরে সংস্কার করতে বলা হয়, বাতিল করতে কিন্তু বলা হয় নাই। ন্যূনতম যেই 5%, 10% এই কোটাটুকু রেখে একটা সংস্কার। কিন্তু তখন আমার মনে পড়ে এখনও মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মানে খুব একটা তাচ্ছিল্য বা একটা করে ফেললাম যে কোটা নিয়ে যখন এতই সমস্যা, তখন কোটাই বাতিল করে দিলাম। এরকম একটা অ্যাক্টিভিটি তো মানে প্রধানমন্ত্রীকে সাজে না। ধরে নিলাম আমি প্রধানমন্ত্রী, আমি যদি এরকম বলি যে যা আমার কানে সমস্যা, কানই কেটে ফেললাম, হাতে সমস্যা, হাতই কেটে ফেললাম, তা তো না, ঠিক না?
সেই কাজটাই করলো এবং তারপর 2018 যেহেতু বাতিল করে দিল কোটা সম্পূর্ণ, তখন এই যে কিছু কিছু গোষ্ঠী, মুক্তিযোদ্ধা হোক বা যারা অনগ্রসর, কোটা মানেই তো যারা অনগ্রসর, সেটা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, উপজাতি, আমাদের আদিবাসী তারা হতে পারে, তাদের কোটাটা তো অবশ্যই যৌক্তিক বহাল। তারা আবার সেটা কোর্টে মানে পিটিশন করে, পরিপত্র করে ওইভাবে মানে ফিরায় আনে, আবার কোটাটা বহাল হয়। তারপর আবার সরকার সেটাকেই করে। তো এই যে এই বিষয়টা ছাত্রদের আন্দোলনের সময় মুখে মুখে শুনছিলাম যে পরিপত্র খেলা, এটা তো আমরা চাই না, আমরা ছাত্ররা চাই না। ছাত্রদের কথা হচ্ছে একটা নির্বাহী ক্ষমতার মাধ্যমে প্রধানমন্ত্রী এটা সংসদে বিল পাস করে তো করতেই পারতেন। বাংলাদেশে যখনই কোনো টপিকে, কোনো বিষয়ে বলা হয়, সেটা এই যে কোটা সংস্কারের এই টপিকটা এখন উঠে এসেছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা, এই যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর মাধ্যমে একটা কথা উঠেছিল, এরকম একটা ভাব। কেন সেটা মানে গতি পায় না? সরকার কি চাইলে এটা করতে পারে না? আশেপাশের দেশে সমসাময়িক আমাদের বহির্বিশ্বের সাথে, বিভিন্ন দেশের সাথে তুলনা দেওয়া হয়। চাকরিতে প্রবেশের বয়সসীমা দেখেন তো অন্যান্য দেশে কত, আরও বেশি। তাহলে এখানে দিলে সমস্যাটা কি? এটা গেল মানে এই একটা বিষয়। তারপরে মানে করোনাতে যেই মানে সেশন জট হলো, তখন হয়তো কিছুটা চাকরিতে প্রবেশের মানে সীমা একটু বৃদ্ধি করা হয়েছিল। দ্রব্যমূল্যের যখন দাম বৃদ্ধি পেল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি যখন বলেছিলেন যে আমরা সিন্ডিকেটের মানে মন্ত্রী হয়েও সিন্ডিকেটের নাগাল পাচ্ছি না, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বললেন যে তাই নাকি, আমি দেখব তো, মানে একটু মুচকি হেসে বললেন। তাহলে ওনার যদি দেখতেন, উনি যদি ভালোভাবে ধরতেন, মানে এটা তো মনে হয় যে ওনার মন্ত্রীদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এরকম লাগে। কারণ এক একটা দ্রব্যমূল্যের দাম যখন 1 টাকা বৃদ্ধি পায়, বাজার থেকে হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে চলে যায়। এবং সেটা আমরা এই যে ভূমিমন্ত্রীর যে সম্পদের বিশাল ভাণ্ডার, সেটাও আমরা দেখেছি। এবার উনি মন্ত্রী হন নাই। যাই হোক, আমি জানি না আমি কি বলছি, তবে আমি 2-1টা টপিক প্রসঙ্গ দেখিয়ে বোঝালাম। আমি কিন্তু খুবই সাধারণ একজন মানুষ এবং আমি কোনো দল মত কোনো কিছু না, কিন্তু আমি নিয়মিত সব কিছু ফলো করি, দেখি, এবং এগুলো মানে আমার কাছে পয়েন্ট আউট করা বিষয় যে সব সময় যে দেশের যে কোনো টপিকে এই মানে একটা ক্যাজুয়াল ভাব, সেটার কোনো সমাধান করার কোনো মানে ব্যাপার তো নাই। শুধুমাত্র একটা তাচ্ছিল্যের সুরে কথা বলা, এবং সেখান থেকেই কিন্তু এই যে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথা কিন্তু উঠে এসেছে। কি বলবো, আসলে কিছু বলার নাই। এবং আমি এখন ভয়েস ওভারে আপনাদের সাথে আমার কণ্ঠস্বর, আমার অনুভূতিটুকু আপনাদেরকে বলছি। আপনারা দেখতে পাচ্ছিলেন ওভারব্রিজের উপর থেকে আমি পুরোটা দেখাচ্ছিলাম কি অবস্থা নরসিংদী জেলখানা মোড়, ঢাকা সিলেট মহাসড়কে। আর এই যে এটা কিন্তু আমাদের শহরের প্রবেশপথ, নরসিংদী জজ কোর্ট রোড। তো এখানেও কিন্তু পরিস্থিতি এরকম, দোকানপাটগুলো সব বন্ধ, এরকম পর্যায়ে আছে। এবং সামনের দিকে গেলে হয়তো আরেকটু ওই অংশটা দেখতে পাবেন। দেখছিলাম যে একজনের কান বেয়ে রক্ত পড়ছে, এরকম একটা অবস্থা। একটা ছেলে হয়তো মানে আঘাত পেয়েছে এবং হাসপাতালের মধ্যে আর কি নিয়ে যাচ্ছে। সামনে হচ্ছে আমাদের স্টেডিয়াম। তো আমি ভাবি নাই, আমি এই যে ভিডিওটা শুরু থেকে যখন আপনাদের সাথে শেয়ার করেছি, আমি ওই দিক থেকে মানে হেঁটে এদিকে আসছিলাম ভেলানগরে, যেহেতু মানে বাস আগে থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু আমি নরসিংদী এই ভেলানগর জেলখানা মোড় যে এই রণক্ষেত্র, এই কোটা সংস্কার আন্দোলনে এভাবে অংশগ্রহণ করেছে, আমি গর্বিত নরসিংদীর জন্য, নরসিংদীবাসী হিসেবে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, প্রবাস থেকে হলেও জানাবেন আপনাদের ওখানকার কি খবর, আপনার কি অনুভূতি এটা নিয়ে, বা দেশের যে কোনো টপিক নিয়ে আপনি কিন্তু জানাতে পারেন।
কারণ পরিস্থিতিটা এরকম হয়ে গেছে, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, একটা সিস্টেমের মধ্যে যখন আমরা আবদ্ধ হয়ে যাই, তখন এখন কিন্তু মানে এই ইস্যুটা হচ্ছে কোটা আন্দোলনের, কিন্তু একদম সাধারণ মানুষ সবাই কিন্তু দেশের যে আরও অন্যান্য সমস্যা সেগুলোও কিন্তু বলছে যে তার মানে কি এক একটা ছোট ছোট সমস্যার জন্য বা এক একটা সমস্যার জন্য এক একটা আন্দোলন করতে হবে। এখন কি তাহলে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি বলেন বা এই যে চাকরিতে প্রবেশের সময়সীমা বলেন বা আরও কত টপিক আছে, সব কিছু কি এরকম দেশ মানে এরকম পরিস্থিতি করে তারপর আমাদের মানে উদ্ধার করতে হবে? মানে সরকার কি কখনোই মানে নিজে থেকে সেটা করবে না, শুধুমাত্র বলে যাবে এই তো এই করেছি, উন্নয়ন করেছি। হ্যাঁ, উন্নয়ন তো আপনারা করছেন, আমি তো এমন না বলছি না যে করছেন না। আমার অনেক দুঃখ লাগে, আমার খারাপ লাগে যখন সংসদের আমি এগুলো শুনি, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের এটা উৎপাদনে এততম, ওইটা উৎপাদনে এততম। তাহলে ভাই আমরা খাইতে পারি না কেন? আমরা কোনো কিছু কমে খাইতে পারি না কেন? এই যে এইমাত্র দেখতে পাচ্ছিলেন, এটা আমাদের স্টেডিয়াম, নরসিংদী মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, তার পাশে হচ্ছে প্রাইম মানে হাসপাতালটা। তো এখানে ওই যে ওই ছেলেটাকে ভিতরে ঢুকাচ্ছিল। আসলে আজকে কিন্তু সবাই খুব হেল্পফুল ছিল, সাধারণ মানুষ থেকে সবাই, মানে যার যা লাগছে খাবার পানি সব কিছু, এমনকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো নাকি সব মানে একটা নর্মাল করে রেখেছে ওইভাবে যাতে সবাই কানেক্টেড হতে পারে। আর কীরকম দেখেন কিভাবে মানে মানে দমন করতে চায়, কোনো একটা কিছু হলেই নেটওয়ার্ক অফ করে দেয়। কেন তাহলে ডিজিটাল বাংলাদেশ কেন? সাধারণ মানুষ এই যে আমরা চোখের সামনে যা দেখছি তাই আমরা বলছি, তাই দেখাচ্ছি। এটা তো কোনো ভুয়া কিছু না, এটা তো কোনো বিভ্রান্তি না। তাহলে তার মানে মানে জনগণকে কোনোভাবেই কানেক্টেড থাকতে দিবেন না। নেটওয়ার্ক নাই ফোনের, মানে ওয়াইফাইগুলো এখন রাতে পর্যন্ত প্রবলেম। আমি ভিডিওটা যখন এডিট করছি, তাহলে আমার ভিডিওটা হয়তো আজকে আপলোড নাও হতে পারে, 2 দিন পর হবে, 3 দিন পর হবে, কিন্তু হবে তো। তো যাই হোক, কি আর বলবো, বলার কিছু নাই। মানে বলার কিছু নাই বলে অনেক কিছু বলে ফেললাম, তার মানে বুঝে নেন যে আরও কত কথা মানুষের ভিতরে আছে, মানুষ চিৎকার করে বলতে পারে না। ওই যে একটা গান আছে না, যে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই যে দেখেন, এটা হচ্ছে নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অফিস নাকি, এটা রাধুনী রেস্টুরেন্টের সামনে ওই দিকটাতে, সার্কিট হাউসের এদিকে পুলিশ একদম পুরোটা ব্যারিকেড দিয়ে ওইভাবে করে রেখেছে। এই যে সাধারণ মানুষ এই দিক থেকে দেখছে, স্টেডিয়ামের এই দিক থেকে। আর এই যে এই রাস্তাটা চলে গেছে এনকেএম স্কুলের দিকে। আমি কখনো ভাবি নাই আমার শহর, আমার স্থানীয় এলাকা, আমার আশেপাশের লোকালয় আমি যেভাবে সুন্দর করে আপনাদের ঘুরে দেখাই, এই চিত্র, এই রূপ আপনাদেরকে দেখাতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট প্রয়াস। আমি চেষ্টা করেছি অনেক সাহস নিয়ে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি।